কেমন আছো নওরিন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকদিন পর দেখা হলো, তাই না? তুমি মিউট করা, আনমিউট করো। সরি ম্যাম, পুরো এক সপ্তাহ। হ্যাঁ, বাকিরা ম্যাম আর কেউ কোথায়? জয়েন করে নাই? সেটাই তো দেখছি, কেউ নাই তো। আল্লাহ। মনে হয় আমি ভিডিও শেয়ার অন রাখার কথা বলে ভয় পাওয়াই দিছি, তারা আজকে ম্যাম ক্লাস করবে না। অনেকের ওয়েবক্যাম নাই। ওয়েবক্যাম লাগে না তো, সবাই তো মোবাইলে। না ম্যাম, কয়েকজন হচ্ছে ডেস্কটপে করে, এখন ওদের ওয়েবক্যাম নেই, এটার জন্য ওরা অন করতে পারছে না। এই যে একজনের সাথে এখন মাত্র কথা হলো। আচ্ছা আচ্ছা, সোহাগী চলে আসছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? জি ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ম্যাম আর কেউ আসেনি? রাইসা চলে আসছে। ম্যাম এভাবে ভিডিও অন করে ক্লাস করতে অদ্ভুত লাগতেছে। বাবা যদি তাইলে আমাকে বুঝো দেখা আমার কেমন লাগে। ঠিক আছে, তোমাদের তো মনে করো যে এটা একদম নতুন নতুন লাগতেছে, একটু অদ্ভুত লাগতেছে, বাট আমার তো রোজ এটা করতে হয়। ঠিক আছে, আকশা চলে আসছে, জি ম্যাম। মরিয়ম চলে আসছে। ম্যাম আকশাকে ভিডিও অন করতে বলেন। আমি এটা সবার জন্য বলছি, এখন কেউ যদি না করে কিছুক্ষণ পরে আমি তাকে বের করে দিব ক্লাস থেকে, কারণ তোমাদের ম্যাম কিন্তু খুব। আকশাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, সে মাশাআল্লাহ অনেক কিউট। আচ্ছা ম্যাম একটু প্রবলেমের জন্য এখন করতে পারছি না, ট্রাই করব কালকে থেকে, মানে নেক্সট আচ্ছা ক্লাস থেকে অন রাখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভয় পাইছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকে কি ক্লাসে যাব? এখন কি শুরু করবো পড়াশোনা? জি ম্যাম। আচ্ছা তাহলে আচ্ছা, আমি রাইসাকে দেখতে পাচ্ছি, সোহাগীকে দেখছি, নওশিনকে তো দেখতে পাচ্ছি, লাইবাকেও দেখছি। মরিয়ম আজকে অন করবো না? আমি দেখতে পাচ্ছি না তো তোমাকে, মিউট করা বাবা। ও তো হ্যাঁ, আচ্ছা আস্থা চলে আসছে। হ্যাঁ মরিয়ম, তোমাকে তোমার ভিডিও শেয়ার অন করতে হবে, প্লাস হলো আনমিউট করতে হবে। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ফারহানা চলে আসছে। আচ্ছা তাহলে আমরা পড়াশোনা যাই। আচ্ছা আমার একটু বলো তো, আমরা কোথায় ছিলাম? আমরা কি পড়ছিলাম, মনে আছে কারো? ম্যাম উৎপাদনের বিভিন্ন খাত করেছি, আর উৎপাদনের গুরুত্বর জাস্ট পয়েন্ট গুলো করেছি। আচ্ছা, আমাদের যে ছকটা ছিল গত ক্লাসে আমরা শুধু একটু দেখেছিলাম যে আমাদের কি পড়তে হবে, তাই না? মানে আগামী ক্লাসে আমরা কি জি ম্যাম। পড়বো, যে উৎপাদনের যে গুরুত্বটা সেটা যে তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা যে ভাগ করতে পারি বা এক্সপ্লেন করতে পারি, সেটাই আমরা একটু দেখেছিলাম। পয়েন্টগুলো আজকে আমরা এক্সপ্লেন করবো, তাই না? জি ম্যাম। তাই তো? আচ্ছা ঠিক আছে। তো আমরা তাহলে পড়াশোনা চলে যাই না, যাবো? আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তোমরা যে পিছনে আগের পড়াগুলো কি দেখছো? কারো কোনো সমস্যা আছে কারো কোথাও? নো ম্যাম, প্রবলেম কারো নাই কোথাও কোনো অতটা। সমস্যা নাই, তাই না? আচ্ছা, আমি মনে হয় একটা হোমওয়ার্ক দিছিলাম, কেউ কি করছো হোমওয়ার্কটা? জি ম্যাম। কোনো সমস্যা হয়েছে নাকি সব কয়টা বুঝতে পারছি কোথায় কোনটা হবে, কোনটা কোন? ম্যাম সবগুলো করেছি। আচ্ছা ঠিক আছে, ইয়েস ম্যাম, সবগুলো করেছি, বাট একটু মিলিয়ে নিলে ভালো হতো। মিলিয়ে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা শেষ হওয়ার আমাকে মনে কর যে 11:30 বাজে বলবা যে ম্যাম আমাদের একটু মিলায় দেন। হ্যাঁ,
আজকে আমরা 11:30টার মধ্যে পড়া শেষ করে আমরা লাস্টের 10 মিনিটস এটা মিলাবো, হ্যাঁ? কারণ এখন ওইটা করতে গেলে আমরা এখন পড়াশোনায় যেতে পারবো না, সো আগে পড়ি। আচ্ছা, উৎপাদনের গুরুত্ব আমি পড়বো না অন্য কেউ পড়বে? কেউ পড়তে চাচ্ছ? ম্যাম আপনি পড়লে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখো উৎপাদনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাকশন। কি বলছে? হঠাৎ করে একদিন সকালে দেখা গেল পৃথিবীতে সকল ধরনের পণ্য ও সেবা উৎপাদন বন্ধ। কত অদ্ভুত কথা, তাই না? আচ্ছা, উৎপাদন বন্ধ, কেউ কিছু তৈরি করছে না, পণ্য ও সেবা বিক্রয় করছে না। কি আজব অবস্থা। মিনা একজন ছাত্রী, কলেজে যাবে, রিকশায় চলছে না। যদিও হেঁটে যাওয়া যায়, তাতে লাভ কি? শিক্ষক শিক্ষা সেবা দেওয়া বন্ধ করেছেন। দেখছো অবস্থা? তারপর কৃষক যদি ধান তরি তরকারি উৎপাদন বন্ধ করে দেয়, হাট বাজার বন্ধ থাকে, কি অবস্থা হবে ভাবা যায়? এভাবে ভাবলে দেখা যাবে মানুষ আবার আদিম যুগে ফিরে গেছে। বাস্তব অবস্থা হলো একের পর এক উৎপাদন প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষ আজকের এই অবস্থায় পৌঁছেছে। এই উৎপাদনের চাকাকে সচল রেখে সভ্যতাকে আরো সামনে এগিয়ে নিতে হবে। তাই উৎপাদনকে বাদ দিয়ে বর্তমানে এই সমাজ সভ্যতা ও এর উন্নয়ন চিন্তাই করা যায় না। নিম্নে চিত্রের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব বর্ণনা করা হলো। আচ্ছা, আমরা এইখানে যা পড়লাম, ঠিক আছে, সবাই সবকিছু বুঝতে পারছি? কি বলছে? বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তো এখন তাহলে কি বলে, তো আমরা ছকটা দেখি। হ্যাঁ, ছকে দেখো কি বলছে। ছকে হলো উৎপাদকের, প্রথম আমরা পড়ছিলাম উৎপাদকের দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব, এরপর হলো ভোক্তার দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব, তারপর হলো অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। মোটামুটি একটু বলছিলাম, বাট আজকে আমরা একদম কি করব, ডিটেলসে যাব। হ্যাঁ, তো উৎপাদকের দৃষ্টিকোণ হতে, অর্থাৎ যারা উৎপাদনে যাচ্ছে বা উৎপাদন করছে, হ্যাঁ, কেন করছে, তারা কেন করবে, তাদের কি লাভ, এটার জন্য আমরা কি 7টা পয়েন্ট পাচ্ছি। কয়টা পয়েন্ট? 7টা। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা শুরু করি, পড়ি প্রথম থেকে। আমি পড়বো নাকি অন্য কেউ পড়তে চাচ্ছো? অন্য কেউ পড়বে? আচ্ছা, কেউ রেসপন্স করছো না, তাহলে আমি পড়ি। দেখো, উৎপাদকের দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো। প্রথমটি, উদ্দেশ্য অর্জন। আচ্ছা, আনমিউট করো, 2-1 আনমিউট করো, বলো একজন উৎপাদকের উদ্দেশ্যটা কি, কেন সে উৎপাদন করবে, তার মেইন উদ্দেশ্যটা কি বলতে পারবা? মুনাফা অর্জন। ডেফিনেটলি ম্যাম মানুষের চাহিদা পূরণ প্লাস মুনাফা অর্জন। হ্যাঁ, মানুষের চাহিদা সে পূরণ করবে, কিন্তু তার কিন্তু মেইন যে চাওয়াটা বা তার যে ফোকাস থাকবে সেটা থাকবে হলো মুনাফা অর্জন। কারণ মানুষের অনেক ধরনের চাহিদা থাকতে পারে, নতুন নতুন চাহিদাও হইতে পারে, বাট তার মানে যে এটা না যে মানুষের চাহিদা পূরণের জন্যই আমি উৎপাদনে যাব, কারণ এটা আমি ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে এটা আমি করতে চাচ্ছি, এর বিনিময়ে আমি মুনাফা অর্জন করবো। ঠিক আছে। আচ্ছা, দেখো এদিকে কি বলছে। ব্যবসায়ী হিসেবে একজন উৎপাদকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। পণ্য ও সেবা উৎপাদনের মাধ্যমে উৎপাদকের এই উদ্দেশ্যটি অর্জিত হয়। ঠিক আছে। দেখো, উৎপাদক যে পণ্য উৎপাদন করে তা বিক্রয় করে মুনাফা অর্জন করা সম্ভব হয়। মানে সে উৎপাদন করবে, এরপর কি করবে, যা পণ্য বা সেবা সে উৎপাদন করেছে সেটা সে বিক্রি করে দিবে, বিক্রির মাধ্যমে সে কি করবে, মুনাফা অর্জন করবে। ঠিক আছে। তারপর দেখো, বাজারে চাহিদা অনুসন্ধান করে পণ্য উৎপাদন করা হলে তা বিক্রয় তেমন সমস্যা হয় না, ফলে ব্যবসায়ের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়। দেখো, বাজারের চাহিদা, এখানে একটা জিনিস বলা আছে, বাজারের চাহিদাটা কি, মানে যেই পণ্য বা সেবাটার বাজারে চাহিদা আছে, মানে মানুষ কিনতে চাচ্ছে, টাকা এটার বিনিময়ে সে টাকা পে করতে চায়। ঠিক আছে, এটার জন্য তার চাহিদা আছে। তো এইরকম পণ্য মানে যেটার চাহিদা আছে, বাজারে তুমি ছাড়লেই নিয়ে নিবে, মানুষ কিনবে। তো এরকম তুমি যদি পণ্য বা সেবা উৎপাদন করতে পারো এবং বাজারে যদি ছাড়তে পারো, তাহলে কিন্তু তোমার কি হবে, তোমার বিক্রি হয়ে যাবে এবং তোমার মুনাফা অর্জন হবে। তার মানে তোমার যে ব্যবসায়িক উদ্দেশ্যটা ছিল সেটা অর্জন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দ্বিতীয়টা, উপযোগ সৃষ্টি। দ্বিতীয়টা কি, উপযোগ সৃষ্টি। আমাদের এই যে এইখানে মেইন যে কথাবার্তা, যে উপযোগ, এটাই আমরা পড়ি। এখানে তো আমরা মেইনলি উপযোগ নিয়ে পড়তেছি না, এ পর্যন্ত তো আমাদের আলোচনা শুধু উপযোগই ছিল, তাই না? এখন দেখো কি বলছে, উপযোগ সৃষ্টি বসে বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলে। এটাও উৎপাদনের সংজ্ঞা, খুবই ছোট এবং সহজ সংজ্ঞা। এই হিসেবে প্রত্যক্ষভাবে পণ্য উৎপাদন,
পণ্য উৎপাদন, পণ্য পরিবহন, গুদামজাতকরণ, প্রচার কার্য সম্পাদন ইত্যাদি কাজগুলোকে কোনো না কোনো ভাবে উৎপাদনের আওতাভুক্ত। দেখো এদিকে প্রত্যেকটা কাজের মাধ্যমে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে উপযোগ সৃষ্টি করতেছি। যেমন দেখো পণ্য পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ আসতেছে বলো তো? জি ম্যাম। পণ্য পরিবহনের মাধ্যমে আমরা কোন ধরনের স্থানগত, এক্স্যাক্টলি। তারপর গুদামজাতকরণের মাধ্যমে কি হচ্ছে? কালগত বা সময়গত। হ্যাঁ, আর প্রচার কার্যের মাধ্যমে কি হচ্ছে? বিজ্ঞাপন। প্রচার কার্যের মাধ্যমে বিজ্ঞাপন একটা ওয়ে, বিজ্ঞাপন হলো একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে। যেমন তোমার যদি আমি লিফলেট দাও, হ্যাঁ হ্যাঁ, তারপর আবার দেখো যে নিউজ পেপারে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর আবার টিভিতে দেখাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বিজ্ঞাপন। দেখো প্রচার কার্যের মাধ্যমে মেইনলি হলো যে জ্ঞানগত আছে না, জ্ঞানগত উপযোগ, যে হ্যাঁ বাজারে একটা পণ্য বা সেবা আসছে সেইটা সম্পর্কে আমি জানি। হ্যাঁ, প্রচার কার্যের সম্পাদন ইত্যাদি কাজগুলোকে কোনো না কোনো ভাবে উৎপাদনের আওতাভুক্ত, ঠিক আছে? তারপর দেখো, আর এই সকল কাজের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। পণ্যের উপযোগ সৃষ্টি হলে ক্রেতাদের নিকট তার চাহিদা সৃষ্টি হয়, এবং চাহিদা সৃষ্টি হলে তারা তা ক্রয় করে। যেমন তুমি যদি এখন নতুন জানো যে বাজারে এমন একটা ফেয়ারনেস স্কিম চলে আসছে, যেটা দেওয়ার সাথে সাথে তুমি একদম একদম কোরিয়ানদের মতো ফর্সা হয়ে যাবে, একদম ইউরোপিয়ানদের মতো ফর্সা হয়ে যাবে, তুমি যদি জানো তাহলে কি করবা? কিনবা না? তোমার কাছে এটা উপযোগ সৃষ্টি হয়ে গেল না? আমাদের বাঙালি মেয়েদের তো ফর্সা হইতে হবে, তাই না? সাদা হইতে হবে, আর কিছু লাগবে না, শুধু সাদা হইতে হবে। আচ্ছা, তো দেখো চাহিদা সৃষ্টি হয়ে গেল, যার কারণে উৎপাদকে লাভবান হয়। হ্যাঁ, এরকম কোন ফেয়ারনেস স্কিম যদি কোনো কোম্পানি নিয়ে আসে, তো সবাই কি করবে? ঝাঁপায় পড়বে না? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে আয়ের উৎস। আমরা কিন্তু উৎপাদকের দৃষ্টিকোণ থেকে পড়তেছি, সো এটা কি? আয়ের উৎস। দেখো, উৎপাদকের আয়ের প্রধান উৎস, এটা কি? তার প্রধান উৎস। আচ্ছা দেখো, উৎপাদনের মাধ্যমে সৃষ্ট পণ্য বিক্রি করে উৎপাদক যে মুনাফা অর্জন করে তা তার আয় হিসেবে গণ্য হয়। যদি পণ্য বা সেবা উৎপাদন করা না হয় তবে উৎপাদক আয় হতে বঞ্চিত হয়। হ্যাঁ, ডেফিনেটলি এটাই তো হবে। উৎপাদক যদি কি বলে, উৎপাদক যদি পণ্য বা সেবা যদি উৎপাদন না করে, সে কি এটা বিক্রি করতে পারবে? বিক্রি হবে না। বিক্রি না হলে তার মুনাফা হবে না, আয়ও হবে না। উৎপাদিত পণ্য বিক্রি করে যে রাজস্ব পাওয়া যায় তা হতে অন্যান্য সকল ব্যয় বাদ দিয়ে, রাজস্ব বলতে কি বুঝাইছে বলবা বাবা একটু? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ট্যাক্স না, এদিকে ট্যাক্স বুঝায় না। রাজস্ব বলতে আমরা কিন্তু মেইনলি অনেকটা ট্যাক্সটা কি বুঝে, যেটা কিনা আমরা সরকারকে পে করি, কিন্তু এদিকে রাজস্ব বলতে মেইনলি হলো রেভিনিউ আছে না, বিক্রয়লব্ধ অর্থ, সেটাকে বুঝাইছে। দেখো, উৎপাদিত পণ্য বিক্রি করে যে রাজস্ব বা রেভিনিউ, হ্যাঁ রেভিনিউ পাওয়া যায়, তা হতে অন্যান্য সকল ব্যয়, মানে আমার উৎপাদন করতে যা ব্যয় হয়েছে, যত ধরনের ব্যয় হয়েছে, সেগুলো বাদ দিয়ে কি করতে হবে? লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। এভাবে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, উৎপাদনই উৎপাদকের আয়ের অন্যতম উৎস হিসেবে গণ্য হয়। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এরপর 4 নাম্বার, প্রতিযোগিতায় টিকে থাকা। প্রতিযোগিতা কাদের সাথে বলো তো? একজন উৎপাদক কাদের সাথে প্রতিযোগিতা করবে? ম্যাম আরেক উৎপাদকের সাথে। আচ্ছা, ধরো আমি সাবান উৎপাদন করি, তাহলে আমার কম্পিটিটর কারা? যারা বাচ্চাদের বিক্রি করে তারা, নাকি যারা সাবান বিক্রি করে, মানে সরি উৎপাদন করে? আচ্ছা ঠিক আছে ম্যাম, কারো এখান থেকে খুব সাউন্ড হচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে না কিছু। মনে হচ্ছে যে কি যেন পিটাচ্ছে। বাবা, এটা হ্যাঁ আমার ম্যাম, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এটা আমার এখান থেকে হচ্ছে, কারণ আমার একদম পাশের প্লটটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, 3 তলা বিল্ডিং অলরেডি হয়ে গেছে, আরো উঠতেছে, ঠিক আছে? তাও আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন সাউন্ড খুব কম, আরো অনেক ভয়ঙ্কর সিভিয়ার সাউন্ড হয়, তো একটু কষ্ট করে ক্লাস করতে হবে। আচ্ছা, তো দেখো, একজন উৎপাদক মানে সে যেই ধরনের স্পেসিফিক ভাবে যেই ধরনের পণ্য সে উৎপাদন করে, তার প্রতিযোগিতা কিন্তু বাজারে ঠিক একই ধরনের, যারা উৎপাদন করে একই ধরনের পণ্য তাদের সাথে। সে কিন্তু যে একজন মানে সাবান উৎপাদক কিন্তু কখনো একজন জুতা উৎপাদনকারীর সাথে কম্পিটিশনে যাবে না, যাবে? কখনোই যাবে না। আচ্ছা দেখো কি বলেছে এখানে, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ,
প্রতিযোগিতার এই যুগে সঠিক ও উন্নত মানের পণ্য উৎপাদনের মাধ্যমে একজন উৎপাদক ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকে। মানে তুমি যদি সঠিকভাবে উৎপাদন মানে প্রতিযোগিতায় টিকে থাকতে চাও তাহলে সঠিক ও উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে, এই ছাড়া তোমার আর কোনো ওয়ে নাই। তুমি যদি সঠিক ও উন্নত মানের পণ্য যদি কাস্টমারে না দিতে পারো তাহলে কিন্তু তুমি কোনো মতেই কম্পিটিশনে টিকবা না, তোমার পণ্য কেউ নিবে না। আর তুমি তোমার যদি বিক্রি না হয়, তোমার পণ্য যদি কেউ না কিনে, তাহলে কি তুমি কি টিকলা কম্পিটিশনে? কতদিন আর এরকম নিয়ে বসে থাকবা? তারপর দেখো, যদি কোনো কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে তাহলে প্রতিযোগিতায় পণ্য বাজার দখল করে নেয়। মানে তোমার যদি উৎপাদন অফ থাকে, সাপোজ তুমি কি ফেয়ার অ্যান্ড লাভলির একদম মানে কোর হার্টেড একজন কাস্টমার, তোমার ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতেই হবে, ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া কোনো উপায় নাই, তোমার দিতেই হবে। বাট বাজারে ফেয়ার অ্যান্ড লাভলি অফ, তুমি কোনো দোকান থেকে ফেয়ার অ্যান্ড লাভলি পাচ্ছ না, কিন্তু তোমার তো কি এখন তো মুখে তো স্নো লাগাইতে হবে না? এখন কি করবা? তুমি বসে থাকবা আর তুমি মুখে স্নো দেওয়া বন্ধ করে দিবা? বন্ধ তো করবা না। তো তোমার কি করতে হবে? তোমার এখন ফেয়ার অ্যান্ড লাভলির অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে। হয়তো তুমি তখন পন্ডস এর কোন একটা ক্রিমের দিকে শিফট করলা, অথবা গার্নিয়ারের কোন ক্রিমের দিকে শিফট করলা, বা আরো যে লরিয়াল অনেক হাবিজাবি আছে, তো ওইখানে শিফট করবা না? করবা। তো তোমার যে টাকাটা, তোমার থেকে যে রেভিনিউটা আসতো সেটা কিন্তু অন্য আরেকজন কম্পিটিটর নিয়ে নিছে। আর একবার যদি তুমি গার্নিয়ারের কোনো ক্রিম দিয়ে মজা পায়া যাও যে না রে এটা তো ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ভালো, বা অন্য নেভিয়ার কোন একটা ক্রিম দিয়ে মনে হয়েছে আরে এটা তো ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ভালো, তাইলে কি তুমি আবার যখন ফেয়ার অ্যান্ড লাভলি বাজারে আসবে তুমি কি ফেয়ার অ্যান্ড লাভলিতে যাবা নাকি নেভিয়াতেই স্টিক করবা? নেভিয়াতেই থাকবে। ঠিক করবা। তার মানে তুমি কম্পিটিশনে মানে যে ফেয়ার অ্যান্ড লাভলির ইউনিলিভার হেরে গেল নেভিয়ার কাছে, তাই না? এক্স্যাক্টলি। দেখো, ফলে মানে তোমার যদি প্রোডাকশন অফ থাকে বা চাহিদা ততটুকু পর্যন্ত তুমি যদি সার্ভ না করতে পারো তাহলেও কিন্তু তুমি প্রতিযোগিতায় হেরে যাবা এবং টিকতে পারবা না। তাই বলা যায় অবিরাম ও চাহিদা মাফিক, সরি কি বাচ্চাদের মতো আমি দাগাদাগি করি। আচ্ছা, অবিরাম ও চাহিদা মাফিক উৎপাদন কার্যক্রম উৎপাদককে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। তো তোমাদের যদি প্রশ্ন থাকে উৎপাদককে প্রতিযোগিতায় টিকে থাকতে কোন জিনিসটি সাহায্য করে, উত্তর কি দিবা? অবিরাম ও চাহিদা মাফিক উৎপাদন এবং ভোক্তাকে সঠিকভাবে সরবরাহ। ঠিক আছে, তুমি অবিরাম ভাবে এবং চাহিদা মাফিক উৎপাদন করে তুমি কি করলা? তোমার গুদাম ঘরে রাখা দিলা, লাভ আছে কোনো? তোমার যারা কাস্টমার বা কনজিউমার তাদের কাছে এটা পাঠাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নাম্বার ব্যবসায়িক সম্প্রসারণ। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো? আমি কি বুঝাইতে পারতেছি নাকি মাথার উপরে দিয়ে যাচ্ছে? না আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ম্যাম। মানে এই পড়ার টপিকের সাথে ম্যাম আমি অ্যাকচুয়ালি সেই জিনিসটা বুঝতে পারছি না ম্যাম। কিছুদিন আগে মানে আমি একটা প্রোডাক্টের দেখেছিলাম ম্যাম, যে তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেটা ইউজের ক্ষেত্রে অনেক বেটার থাকে, কিন্তু কিছুদিন পর পর তারা মানে মার্কেট থেকে সেই প্রোডাক্টগুলো স্টক আউট করে দেয়। প্রায় ম্যাম 15 দিন 1 মাসের কাছাকাছি সেই প্রোডাক্টগুলো ম্যাম বাজারে পাওয়া যায় না। তারপরে ম্যাম যখন আবার তারা রিস্টক করে তখন ম্যাম প্রতিবার প্রোডাক্টের দাম বাড়িয়ে দিচ্ছে। ম্যাম এটা কি কারণে করছে? আচ্ছা, এটা তো করতেছে। তাছাড়া আরেকটা ব্যাপার বলে, আমাদের বাংলাদেশের কাহিনী, আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে প্রথম দিকে প্রোডাক্টগুলো মোটামুটি চলে। ফার্স্ট টাইমে তুমি ইউজ করবে, একদম নতুন আসছে দেখবা মোটামুটি ভালো। সেকেন্ড টাইম ইউজ করবা দেখবা কোয়ালিটি প্রোডাক্টগুলো তাদের অনেক ভালো ছিল, কিন্তু মানে বারবার এরকম যতবার ওরা হ্যাঁ মরিয়ম। ইয়েস ম্যাম। জি ম্যাম, আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা ক্লাসে যাই। হ্যাঁ, তো দেখো আমরা কোথায় ছিলাম একটু বলবা? ব্যবসা সম্পর্কে আমি একটা কোশ্চেন করেছিলাম আপনাকে। আচ্ছা হ্যাঁ, তো আমাদের দেশের ওই মানে কি বলে কোম্পানিগুলো, মানে যারা উৎপাদক তাদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারা উৎপাদনে কোনো রকমের কোয়ালিটি কনসিস্টেন্সি, ঠিক আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স জিনিসটা আমাদের দেশে নাই। প্রথম দিকে তারা যখন একটা পণ্য নিয়ে আসে তখন তারা অনেক রিসার্চ করে, অনেক না করলেও মোটামুটি করে, যতটুকু করা দরকার করে ফেলে। বাট এরপরে যখন দেখে প্রথমবার বাজারে ছাড়ার পর মানুষ কিনতেছে, হ্যাঁ মানুষ খুব পজিটিভলি ফিডব্যাক, কাস্টমাররা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, তো এইটা দেওয়ার পরে তারা কি করে?
প্রোডাক্টের যে কোয়ালিটিটা যেটা যতটুকু আছে সেটা যে ঠিকঠাক রাখতে হবে, বা আমার যে মার্কেটে যে কনজিউমার যারা আছে তারা যে আবারও যে আমার পণ্যটা কিনবে এবং তারা যে বাজারে এসে যে সার্চ দিবে, হ্যাঁ মানে বারবার যে কিনবে, সেটার জন্য তারা তেমন কোনো একটা মাথা ব্যথা নেই। তাদের যখন মনে চায় আস্তে আস্তে তারা আবার ছাড়ে, মন চাইলে ছাড়ে, না হলে ছাড়ে না। কারণ তারাও ভয় পায় যে আমি একটা নতুন একটা প্রোডাক্ট লাইনে ইনভেস্ট করছি, এটা চলবে কি চলবে না, এটা তাদের বোঝার জন্য যে একটা মার্কেট রিসার্চ আছে না, বাজার গবেষণা আমরা পড়বো, ঠিক আছে, উৎপাদনে এখানে আমরা পড়বো বাজার গবেষণা। মানে তুমি একটা নতুন পণ্য বাজারে ছাড়ছো, এখন সেটার কনজিউমাররা বা কাস্টমাররা কোন ধরনের ফিডব্যাক দিচ্ছে এটা তুমি নিচ্ছ না। এটা যদি তুমি না নাও তাহলে কি করবে, বাজারে তুমি কনসিস্টেন্সি রাখতে পারবে না, ঠিক আছে। এরকম হইতে পারে খুব ফালতু একটা প্রোডাক্ট বাজারে ছাড়ছে, কেউ কিনে নেয়, কিন্তু কোম্পানি মনে করতেছে কি এখন কিনে নাই সমস্যা নেই, সামনে কিনবে 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 আমার বিক্রি হবে, বাট এটা কখনোই বিক্রি হয় নাই। এই যে কোম্পানি যে এতগুলো টাকা ইনভেস্ট করছে সবগুলো ফার্স্ট, বুঝছি। তারপরে যে কোয়ালিটি ব্যাপারটা আছে, মরিয়ম তুমি বুঝতেছো যে কোয়ালিটি ব্যাপারটা কি, যে আমার যে পণ্যের যে কোয়ালিটিটা ছিল কাস্টমাররা কিন্তু বুঝে। আমাদের কোম্পানি দেশে কোম্পানিগুলো মনে করে যে মানুষ কিচ্ছু বুঝে না, তাহলে তুমি যা খাওয়াই দিবা তাই খাবে, বাট কাহিনী এটা না। আমরা অনেক চালাক, যেহেতু আমরা নিজেদের পকেটে পয়সা খরচ করে আমরা যেহেতু প্রোডাক্ট কিনতেছি, সো আমরা কিন্তু কম্পেয়ার করি যে না আগে তো এরকম ছিল এখন তো এরকম হয়ে গেছে, আগে ঘ্রাণটা অন্যরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে, আগে দিলে অনেক স্কিন খুব স্মুথ হয়ে যেত এখন কি আগের মতোই, ঠিক আছে, কোনো ইয়া নাই, খারাপ হয়ে গেছে। সো এই যে কোম্পানিগুলো যে নিজেদের যে কোয়ালিটি অ্যাসুরেন্স করাটা, কোয়ালিটিটা ইমপ্রুভ করা, শুধু যে আমি অ্যাসিওর করব যা ছিল তা না, কনসিস্টেন্সি না, আমি যে আরো ইমপ্রুভ করব এবং আমি যে বাজার গবেষণা করে যে দেখবো যে হ্যাঁ আমি বাজারে পণ্যটা আরো ছাড়বো কিনা, বা আমার পণ্যর যে স্টকটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেশে কোম্পানিগুলো করে না। তো কিন্তু তুমি বাইরের মানে কি বলে মাল্টিন্যাশনাল কিছু কোম্পানির প্রোডাক্ট গুলো দেখো, তুমি এমন কোন মানে যেগুলো একবার বাজারে ছাড়ছে এবং সেগুলোর ভালো ফিডব্যাক পাইছে, সেগুলো কিন্তু কখনো বাজার থেকে তুমি আউট হবে না, মানে এরকম না যে স্টক। আমি যে কোম্পানির কথা বলছিলাম ম্যাম সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বাট ম্যাম বাংলাদেশের সাথে মেবি মানে ম্যাম বাংলাদেশের সাথে তারা যৌথ এই ধরনের কিছু না। তাদের প্রোডাক্ট বাংলাদেশে অনেক ফেমাস একটা প্রোডাক্ট, কিন্তু ম্যাম যখন সেই সেম প্রোডাক্ট আমি বাইরের দেশে থেকে কিনে নিয়ে এসেছি ম্যাম, তাদের টেক্সচার তাদের কোয়ালিটি ম্যাম একদম আগের মতো ছিল, বাট ম্যাম বাংলাদেশে যে প্রোডাক্টগুলো এখন আমরা পাচ্ছি সেগুলো ম্যাম অবস্থা একদম খারাপ। ওই যে আমাদের আমাদের বাংলাদেশে তো আরেকটা আছে, ভার্সন আছে, চকবাজার ভার্সন, এটা জানো না? চকবাজার ভার্সন সম্পর্কে জানো? বেস্ট ভার্সন, বেস্ট একদম বেস্ট। হ্যাঁ, তো আমি আর এটা বললাম না কারণ আমাদের ক্লাসগুলো রেকর্ড হয়, তো সো এই চকবাজার ভার্সন সম্পর্কে বললে আবার ধরা খাইতে পারি। সো ম্যাম আমি বুঝি চকবাজার ভার্সন কি। হ্যাঁ, তো লাইবা বুঝে, সোহাগীও বুঝে, প্রায় সবাই মোটামুটি বুঝে। তো আমারও বাসা চকবাজারের। হ্যাঁ চকবাজার ভার্সন সবাই বুঝে। হ্যাঁ, তো মনে করো যে আমাদের যে কন্টেনার গুলো থাকে সেগুলো আবার রিফিল হয় আমাদের চকবাজার আশেপাশে, ওইখানে রিফিল হয়ে ওইটা আবার মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হিসেবে আমাদের কাছে চলে আসে। সো তুমি বুঝতেছো কোয়ালিটি কোন জায়গায় কি সমস্যা। তো যাই হোক, এত কথা না বলে আমরা একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের কি ব্যবসায়িক সম্প্রসারণ, এটা পড়বো না 5 নাম্বার ব্যবসায়িক সম্প্রসারণ। হ্যাঁ দেখো কি বলছে, উৎপাদনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব হয়, নতুন নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে নতুন নতুন বাজার দখল করা সম্ভব। এটা বুঝছি? জি ম্যাম বুঝছি। কিভাবে বাবা বলো তো সোহাগী? ম্যাম আরেকটু বললে ভালো হবে। আচ্ছা একটু বললে ভালো হয়। দেখো আমি বাজারে শুধু এন্টার করছি সাবান দিয়ে, আমার সাবানটা খুব ভালো, ঠিক আছে, যেমন ওই যে আমরা অ্যাড দেখি না সান্তুরে কিন্তু ফার্স্টে আমরা শুধু সাবান দেখতাম, তাই না, যে সাবানে অ্যাড গুলো দিত। আস্তে আস্তে সান্তুরে কি ট্যালকম পাউডার চলে আসছে, তারপর হলো পারফিউম চলে আসছে, এরপর মনে হ্যান্ড ওয়াশও আসছে, জানি। তো দেখো ওরা কিন্তু নতুন নতুন পণ্য বাজারে ছাড়তেছে এবং সেগুলো যদি ওরা যদি কোয়ালিটিটা অ্যাশোর করতে পারে, মানে কোয়ালিটি যদি কনসিস্টেন্সি এবং ভালো থাকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু কিনবে। যারা কিনা ওই যে সান্তুরের ঘ্রাণটা ফ্রেগ্রেন্সটা পছন্দ করে তারা কিন্তু চিন্তা করে না আমার কাছে ভালোই লাগে আমি কিনবো, তাই না? তো ওরা নতুন করে বাজার সম্প্রসারণ করতে পারলো না, ওর কাস্টমার বাড়ছে না, ওর ব্যবসাটাও তো বাড়ছে। ও যত বেশি প্রোডাক্ট প্রডিউস করবে এবং সেটা যখন সেল করবে তাহলে কি ওর বাজার সম্প্রসারণ হবে না? বুঝছি। ব্যবসা সম্প্রসারণ কিভাবে হবে? আর কোনো প্রশ্ন আছে? ম্যাম আরেকটা বুঝে দিলে ভালো হতো। তুমি কি বুঝো নাই বলো?
মানে তোমার কোথায় Ma'am, কনফিউশনটা লাগতেছে? ম্যাম এটা ম্যাম আমি কিছু বুঝতে পারিনি ম্যাম। আচ্ছা দেখো, তুমি তোমার ব্যবসায় যত বেশি ইনভেস্ট করবা তত বেশি ব্যবসাটা বড় হবে না? জি ম্যাম। তো তুমি ইনভেস্ট কোথায় করবা? নিশ্চয়ই নতুন পণ্য উৎপাদনের ক্ষেত্রে। আগে তুমি শুধু হরলিক্স বানাইতা, এখন হরলিক্স এর সাথে সাথে বিস্কিট বানাচ্ছো, চকলেট বানাচ্ছো, তারপর আর কি চিপস বানাচ্ছো। তো তোমার কি এখন কি আরো অনেকগুলো কাস্টমারকে তুমি সার্ভ করতেছো না? তো যত বেশি পণ্য উৎপাদন করতেছো তত বেশি কাস্টমার হচ্ছে, তো তত বেশি তোমার কি ব্যবসা সম্প্রসারণ হচ্ছে, মানে ব্যবসাটা বড় হচ্ছে। এবার বুঝছি? হ্যাঁ ম্যাম। সবার ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আপনার 11:30 হলে বলতে বলেছিলেন। আচ্ছা তাহলে আমি কি এটা শেষ করব? আর 2টা পয়েন্ট আছে, আমি এটা শেষ করতে যাচ্ছি। ম্যাম 2টা পয়েন্ট শেষ করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম দেখো, নতুন বাজারে পণ্য বিক্রয়ের দ্বারা একজন উৎপাদক ব্যবসা সম্প্রসারণ করতে পারে। এই যে এক্স্যাক্টলি আমি এখন উদাহরণের মাধ্যমে যেটা বললাম সেটাই এখানে বলা আছে। হ্যাঁ দেখো, প্রতিটি উৎপাদকই চায় পণ্য বাজারে নেতৃত্ব দেওয়া, কিন্তু পণ্য বাজারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উত্তম ও মানসম্মত পণ্যের বিকল্প থাকে না। মানে তুমি চাইবা যে তুমি যে প্রোডাক্টটা বাজারে ছাড়তেছো সেটাই যেন মানুষ কিনে। তোমার তো এটাই চাওয়া না, নাকি তুমি এটা চিন্তা করবে আমি বাজারে ছাড়বো, চাইলে ইউনিলিভারের প্রোডাক্ট কিনতে পারে, মানুষ চাইলে গ্ল্যাক্সোস্মিথের প্রোডাক্ট কিনতে পারে, আমারটা না কিনলেও হবে। তুমি কি এই ধরনের সন্ন্যাসী টাইপের চিন্তা ভাবনা করে বাজারে পণ্য ছাড়বা, নাকি চিন্তা করবা যে আমারটাই কিনবে? এটা চিন্তা করবা না? সো হ্যাঁ, তো তুমি চিন্তা করবা যে তোমার পণ্যটাই বাজারে লিড করবে, মানুষ যেন একজন কনজিউমার যখন সাবান কিনতে যাবে তোমার সাবানটাই কিনে, একজন কনজিউমার যখন জুতা কিনতে যাবে সে যেন অন্য কোথাও না গিয়ে তোমার শোরুমে আসে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা দেখো, তো তুমি যদি ভালো নতুন বাজারে মানে যদি নতুন মার্কেটে যদি নতুন নতুন ভালো মানে পণ্য দিতে পারো তাইলে কিন্তু তোমার ব্যবসাটা সম্প্রসারণ হয়ে যাবে। হ্যাঁ, মানসম্মত ও উন্নত পণ্য। তো আর উৎপাদনের মাধ্যমে উৎপাদক এই আকাঙ্ক্ষাটি পূরণ করা সম্ভব। বুঝতে পারছি? আচ্ছা তারপরে আচ্ছা দেখো, এবার আমরা কি প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান, মানে এই যে যখন আমরা বলছিলাম যে উৎপাদন কেন করবো, তখন বলছি না যে চাহিদা পূরণ, সেটাই। ঠিক আছে, দেখো ভোক্তার প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান দেওয়া উৎপাদনের আরেকটি অন্যতম গুরুত্ব হিসেবে গণ্য হয়। মানুষের সকল ধরনের অভাব পূরণের উৎপাদনে বিকল্প নেই। একটি মানুষের প্রতিনিয়তই খাদ্য খানা থেকে শুরু করে বিভিন্ন পণ্য ও সেবার প্রয়োজন পড়ে। উৎপাদনের মাধ্যমে এই সকল পণ্য উৎপাদিত হয়। একজন উৎপাদক কাঁচামাল ক্রয়, পণ্য উৎপাদন, বিক্রয়, পরিবহনে ইত্যাদির মাধ্যমে গ্রাহকের নিকট প্রয়োজনীয় পণ্যটি পৌঁছে দেয়। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এরপর শেষে যেটা সেটা হলো গবেষণা ও উন্নয়ন। গত ক্লাসে বলছিলাম এটা একটু বুঝার কাহিনী আছে। এই যে আজকে যে আমাদের যে বিবি মরিয়ম যে সমস্যাটার কথা বললো, হ্যাঁ এই সমস্যাটার নিয়ে আমি এত যে ডিটেলসে বললাম, কেন বললাম? এই পয়েন্টটার জন্য, বুঝছো? কারণ তখন আমি বলি নাই যে আমাদের এখানে আছে, আমরা পরে পড়বো, তখনই আমি বলছি। সো এই যে গবেষণা এবং পণ্যের যে উন্নয়ন, এটা কেন করতে হবে বুঝছি আমার আলোচনায়, আমার কথাবার্তা এবং বিবি মরিয়ম যা যা বললো সেগুলো নিয়ে বুঝা গেছে একটু? আচ্ছা আমরা একটু বলছি, বিশেষ করে চকবাজারের উদাহরণে বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর চকবাজার উদাহরণটা সোহাগের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় পরিবেশে টিকে থাকার জন্য গবেষণা ও উন্নয়নের বিকল্প নেই, কিন্তু গবেষণা ও উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে অর্থ ও অভিজ্ঞতার প্রয়োজন। দেখো এই যে অনেক টাকা লাগবে, আমার যে অনেকগুলো সায়েন্টিস্ট নিয়ে আসতে হবে, কন্টিনিউয়াসলি একটা ল্যাবের মধ্যে আমার প্রোডাক্ট গুলো ওই যে গবেষণা করতে থাকবে, আমার প্রোডাক্ট গুলো ইউজ করলে কাস্টমারদের কোনো সাইড এফেক্ট আসবে কিনা এটা ধরতে হবে। ঠিক আছে, বাট এগুলো করতে অনেক পয়সা লাগে না, অনেক সময় লাগে না? এত পয়সা মনে করো যে তুমি যদি এমনি যদি বাজারে পণ্য ছাইরা যদি বিক্রি করতে পারো, তাহলে কি তুমি এই আলগা পয়সাটা খরচ করবা? এটা কিন্তু আমাদের দেশে কোম্পানিরা আলগা পয়সাই মনে করে, বুঝছো? যে নাই তো এমনি বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো কিন্তু গবেষণা উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ অর্থ ও অভিজ্ঞতার প্রয়োজন। উৎপাদিত পণ্য বিক্রয় হতে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হলে তা দিয়ে উৎপাদক গবেষণার খরচ চালাতে পারে। তুমি অনেক উৎপাদন করলা, অনেক বিক্রি করলা। দেখো এই যে ফেয়ার এন্ড লাভলি, আমার আম্মুরা যখন ছোট ছিল তখন কিন্তু তারা ইউজ করতো, এখন আমরা ইউজ করতেছি। আমাদের যে বাবুরা হবে তারাও কিন্তু ফেয়ার এন্ড লাভলি চিনে। কেন চিনে? কেন ফেয়ার এন্ড লাভলি টিকে আছে? কারণ কন্টিনিউয়াসলি এটার জন্য গবেষণা হচ্ছে, কত ভ্যারাইটি আসতেছে, নিউ প্রোডাক্ট এই যে এখন আরো উন্নত, এখন আরো উন্নত, এসডি গ্লো, হাবি জাবি, কত গ্লো। ঠিক আছে, সো এগুলো কেমনে হচ্ছে? গবেষণার মাধ্যমে হচ্ছে। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তো
আবার উৎপাদন কাজে নিয়োজিত থাকার মাধ্যমে একজন উৎপাদক যে অভিজ্ঞতা অর্জন করে তা গবেষণা উন্নয়নে ব্যাপক সহায়তা করে। ঠিক আছে, মানে এই যে আস্তে আস্তে যে উন্নত করতে পারতেছে গবেষণার মাধ্যমে, সেটা তাকে সাহায্য করে। তাই বলা যায় গবেষণা উন্নয়ন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মানে আজকের ক্লাসটা আমরা পড়াশোনা এতটুকু রাখি, আর আমরা কি করব, আমরা হলো ওই যে আমাদের ইসে চলে যাই, কি বলে ওই যে আমাদের যে কর্মপত্র হোমওয়ার্ক ছিল, আমাদের হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটা আমরা করব। এই যে এটাই না? জি ম্যাম। তো একজন একজন বলো, কে কোনটা বলবা? প্রথম এক নাম্বার ছিল বলে ফেলো, ম্যাম, সেবা। লাইবা বলো। হ্যাঁ বলো। ম্যাম উপযোগ সৃষ্টিটা ম্যাম আবার বুঝিয়ে দিলে ভালো হতো। উপযোগ সৃষ্টি, উৎপাদক কেন উৎপাদন করবে? মুনাফা অর্জনের জন্য। মানুষের কিন্তু কিভাবে করবে? প্রয়োজনীয়তাদের- মানুষের, দেখো তুমি আগে ক্লিয়ার হও, উপযোগ বলতে কি বুঝো? উপযোগ মানে হলো মানুষের অভাব পূরণ করার অভাব ক্ষমতা। পূরণের ক্ষমতা। ক্ষমতা মানে কোন জিনিসের যদি কারো অভাব পূরণ করার ক্ষমতা থাকে, তার মানে এটার উপযোগ আছে। আর সেটা যদি কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করে, সেটাই কি হয়ে যাবে? উৎপাদন হবে। ঠিক আছে, তো একজন উৎপাদক মুনাফাটা অর্জন করবে অন্য একটা মানুষের চাহিদা পূরণের মাধ্যমে, এবং সেটাই তার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকবে। বুঝছি এবার? লাইবা বুঝছো? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এক নাম্বার, একটি ভালো শিক্ষা ম্যাম আমি প্রতিষ্ঠান আমি গঠন। আমি আমি হ্যাঁ সেবা খাত, সেবা খাত, আচ্ছা আচ্ছা, সেবা খাত। সেবা, হ্যাঁ ঠিক আছে। তারপর 2 নাম্বার নওশিন বলো, বাজারে তরি তরকারি কৃষি। বিক্রি। কৃষি, হ্যাঁ। কৃষি। 3 নাম্বার কৃষি, ম্যাম তারপর আমি বেতের কাজ। হ্যাঁ বলো বলো। ম্যাম শিল্প। শিল্প। বাঁশ ও বেতের কাজ, হ্যাঁ ঠিক আছে। তারপর 4 নাম্বার লেদ মেশিন বসিয়ে নাট বল্টু তৈরি। ম্যাম আমি ম্যাম এটা ম্যাম আমি একজন বলে বল্টু ফেলো, মানে ওই যে তাড়াতাড়ি সময় screw, নষ্ট screw। হচ্ছে। ম্যাম শিল্প। শিল্প শিল্প শিল্প, হ্যাঁ। 5 নাম্বার ডেইরি ফার্ম প্রতিষ্ঠা। সেবা 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 হ্যাঁ, এটা ম্যাম কৃষি। কৃষি, এটা কৃষি। এই sorry, ডেইরি ফার্ম, কৃষি, sorry. কৃষি। Sorry, 6 নাম্বার তাহলে কৃষি রাইট না ম্যাম? ম্যাম কৃষি হ্যাঁ, next কৃষি, season কৃষি। 6 নম্বর হ্যাঁ, কৃষি হ্যাঁ 6 নাম্বার কৃষি খেতে খাতে ভুট্টা হবে। চাষ, এটা কি হবে? কৃষি ম্যাম কৃষি, কৃষি। কৃষি, হ্যাঁ 7 নাম্বার বাজারে চা পুরির দোকান, কৃষি, কৃষি। সেবা। না sorry, ম্যাম এটা সেবা এটা সেবা। সেবা। হ্যাঁ, তারপর 8 নাম্বার ভ্যান গাড়িতে করে মাল সেবা, নামানো সেবা, সেবা, পরিবহন, সেবা, সেবা। 9 নাম্বার সেবা। কমলা লেবুর বাগান তৈরি, কৃষি কৃষি। 10 নাম্বার গ্যাস অনুসন্ধান কোম্পানি প্রতিষ্ঠা, শিল্প শিল্প। শিল্প। 11 নাম্বার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ম্যাম সেবা প্রতিষ্ঠা, খাত, সেবা সেবা, খাত। সেবা। 12 নাম্বার পুকুরে মাছ চাষ, কৃষি মৎস্য। কৃষি। কৃষি। 13 নাম্বার ফ্ল্যাট ম্যাম নির্মাণকারী কৃষি কিভাবে? প্রতিষ্ঠান। শিল্প বাবা এই যে এটাতে প্রজনন আছে না, ওই যে পণ্য হ্যাঁ। উৎপাদন এই কৃষি কাজের মাধ্যমে হ্যাচারি, নার্সারি, মৎস্য। জি জি। আচ্ছা, তো ফ্ল্যাট নির্মাণকারী প্রতিষ্ঠান পরিচালনা, এটা কি? শিল্প না, শিল্প। সেবা, ও সরি, শিল্প, শিল্প, হ্যাঁ শিল্প শিল্প শিল্প। 14 নাম্বার আর্কিটেক্ট ফার্ম পরিচালনা, সেবা সেবা, সেবা। ঠিক আছে। সেবা। 15 নাম্বার ফল ও ফুলের চারা বিক্রয়, কৃষি কৃষি, হ্যাঁ ঠিক আছে। ম্যাম এটা হ্যাঁ বলো সোহাগী বলো। আরবি, না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সেলুনের দোকান, সেবা সেবা। সেবা। মোবাইল ফোন সেট সেবা। উৎপাদন, শিল্প। শিল্প। শিল্প, শিল্প শিল্প হ্যাঁ বলো, কে কি বলতে চাচ্ছ? না ম্যাম কিছু না। আচ্ছা, ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, ডে সেবা। কেয়ার মানে কি জানি? এটা সেবা। হ্যাঁ ম্যাম। সেবা, আচ্ছা, ডে কেয়ার হলো তোমার ছোট বাবু আছে, তুমি রাখতে পারতেছো না, ওই বাবুটারে ওই সেন্টারে রেখে দিয়ে সারা দিনের জন্য তুমি ফ্রি, ঠিক আছে? তারাই তোমার বাবু বড় করে দিবে ফেলে। আচ্ছা, ম্যাম তারপর হলো, এটা একদম সোজা করে দিবে। আচ্ছা না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে, Digital খাওয়ায় বানায় ঘুমায় দিবে। রাখে, কাশির সিরাপ আর ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখে বাচ্চা। আচ্ছা দেখো, পোল্ট্রি ফার্ম পরিচালনা, এটা কি হবে? কৃষি। কৃষি। কৃষি, তারপর কাপড় তৈরি মিল পরিচালনা, শিল্প শিল্প। শিল্প। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি আমাদের মনে হয় আরো আমার 5 সবগুলো মিনিট হয়েছে। আছে। সবগুলো হয়েছে, ভেরি গুড। কার সবটা হয়েছে? ম্যাম আমার বিবি মরিয়ম। আচ্ছা, আমার থ্যাংক একটা ইউ। ভুল। আচ্ছা থাক, অসুবিধা ম্যাম নেই। আমি কিন্তু পড়িই নাই এটা, মানে ম্যাম, আমার পড়িই নাই। একটা আমার খালি দাদা মারা ফাঁকিবাজ, গিয়েছিল। সোহাগী ফাঁকিবাজ করে নাই। না ম্যাম, আচ্ছা, না ম্যাম, আমার দাদা মারা গিয়েছিল তো আর পড়তে ইন্না বসা লিল্লাহি ওয়া হয়নি। ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বিজি ঠিক ছিলাম। আছে, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আচ্ছা, আমাদের একটু সময় আছে, তাইলে কি আমরা একটু ভোক্তার দৃষ্টিকোণ থেকে পড়বো? কি মনে হয়, পড়বো? ম্যাম আমি গল্প করব। না বাবা, গল্প করা যাবে না, আমি এমনি অনেক স্লো পড়াই, আমি গল্প করাইতে গেলে আমার আমার পড়া হবে 1 না। মিনিট আছে 1 মিনিট আছে? ম্যাম তাইলে ভোক্তা আর- দৃষ্টিকোণের পয়েন্ট গুলো আমরা একটু দেখি।
হ্যাঁ দেখতে পারি। হ্যাঁ ম্যাম এটা করা যায়। আচ্ছা হ্যাঁ সেটাই, এটা করা যায়। আমরা উপরে চলে যাই, ছকটা থেকে দেখি। দেখো প্রথমটা চাহিদা পূরণ, এটা কিন্তু তোমরা জানো চাহিদা কিভাবে পূরণ হচ্ছে, কেন আমাদের জন্য উৎপাদন লাগবে। এখন কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ, আমাদের জীবনযাত্রা মান বৃদ্ধি, এটা একটু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তারপর 3 নাম্বার যথাসময় পণ্য প্রাপ্তি, আমরা যেন ঠিক সময় আমাদের যখনই লাগবে তখনই যেন আমরা পণ্যটা পাই। তারপর 4 নাম্বার সামাজিক মর্যাদা বৃদ্ধি, এটা একটু এক্সপ্লেন করার আছে, এটা অনেক মজার আছে, ঠিক আছে 4 নাম্বারটা। 5 নাম্বার নিজেকে উপস্থাপন, এটাও ভালো, মানে অনেকটা কাছাকাছি। সামাজিক মর্যাদার সাথে সাথে নিজেকে উপস্থাপন, যেমন আমাদের বিবি মরিয়ম ম্যাকের বিউটি প্রোডাক্ট গুলো ইউজ করে, সে নিজেকে উপস্থাপন করতেছে, ঠিক আছে। তার একটা সামাজিক অন্য লেভেলের স্ট্যাটাস চলে আসছে। হ্যাঁ তারপর আমাদের নওশিনের একটা আইফোন আছে, বড় লোক। ওরে বড়লোক। আচ্ছা তারপর আইফোন হলো তো বেশি বড় লোক ম্যাকের প্রোডাক্টের। আচ্ছা আচ্ছা তারপর 6 নম্বর হলো সভ্যতা সুফল ভোগ, মানে আমাদের সিভিলাইজেশনে যা যা উৎপাদন হচ্ছে বা আমরা যা যা আবিষ্কার করতেছি সেটা যেন আমরা যেন ভোগ করতে পারি। কারণ আমরা কিন্তু এখন কিন্তু 21st সেঞ্চুরির মানুষজন, আমরা এমন চিন্তা ভাবনা করতে পারবো না আমরা যে ওই যে আদিম যুগের পাথর ঠুকঠাক করার জিনিস না, আমরা কিন্তু এখন কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছি। সো অ্যাডভান্স যা টেকনোলজি আবিষ্কার হচ্ছে বা আস্তে আস্তে হবে, সেগুলো যেন আমরা সঠিকভাবে পাই সেটা নিশ্চিত করবে কি উৎপাদন, ঠিক আছে, শিল্প, উৎপাদন এবং শিল্প। তো এইখানের মধ্যে 2-3টা পয়েন্ট আমার এক্সপ্লেন করা আছে, কিন্তু আমি বাসায় আজকে বলবো, তোমরা এই 6টা পয়েন্ট জাস্ট একবার রিডিং মারবা। কয়জন আছো আজকে তোমরা বলো তো? 11 জন? আমি তো একটু আগে 14 জনকে দেখছিলাম। সবাই সবাই কই গেল? 10 জন। 10 জন? হ্যাঁ 10 জন। বাকিরা কই? হ্যাঁ সেটাই, বাকিরা বের হয়ে গিয়েছে।